জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ভোট গণনায় বিপত্তি, কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ, ফলাফলের অপেক্ষা। আমরা যাকে যোগ্য প্রার্থী মনে করেছি তাকেই ভোট দিয়েছি। যারা সৎ এবং সাহসী নেতৃত্ব থাকবে তাদেরকে আমি আসলে এখানে আমার ভোট লিস্টের প্রায়োরিটি দিয়েছি। আদালতে উসমান হাদি হত্যার অভিযোগপত্র জমা, শুটার ফয়সাল সহ আসামি 17 জন। সাবেক ওয়ার্ল্ড কমিশনারের নির্দেশে খুন বলছে গোয়েন্দা পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের সাথে তারেক রহমানের বৈঠক, গুলশানের দিনভর নেতাকর্মীদের সাক্ষাৎ। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দলের প্রার্থী হিসাবে দানের শীষের পক্ষে এবং দানের শীষের উপর ভরসা রাখার জন্য। দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমানে আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। জিয়া উদ্যানে দোয়া মোনাজাত। নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এনসিপির হতাশা। এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। মনোনয়ন ফেরাতে 2 দিনে 164 জনের আপিল। মুস্তাফিজ আইপিএল ইস্যু কারো জন্যই ভালো নয়, অর্থ বাণিজ্যে প্রভাব পড়বে না, মন্তব্য 2 উপদেষ্টার। আমি আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক ইস্যুতে যেটা দরকার আমাদের, এবং যেটা আমরা একদম ন্যাশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি সেটা অর্থনৈতিক সাথে আমার মনে হয় না। অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমরা প্রভাব। আমি যেটা আশা করি দুই পক্ষে মানে প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো, অর্থনৈতিক আমাদের বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারবো। মার্কিন আদালতে চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করলেন মাদুরো, সামরিক অপহরণের অভিযোগ আইনজীবীর। এবং বিশ্বকাপে ভারত সর্বোচ্চ নিরাপত্তা দিলেও দল পাঠাবে না বিসিবি, জানালেন আসিফ আকবর। আইসিসির সিদ্ধান্তের অপেক্ষা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই জানবো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনের খবর। আর এই খবর জানাতে বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মাসুদ সুমনের কাছে। সুমন, ভোট গণনা নিয়ে এই যে বিপত্তির কারণটা আসলে কি, আর ফলাফল হতে কত সময় লাগতে পারে জানাবেন আমাদের। সোহাগ, আপনারা জানেন ঠিক 6টা নাগাদ ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল এবং প্রথম যে বিপত্তিটি বাদে সেটি হলো এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এই প্রার্থী ছাড়াও শিক্ষার্থীরা প্রবেশ করার ফলে কিছুটা শিক্ষকরা বা যারা এই ভোট গণনা কাজটি করবেন তারা নিরাপত্তাহীনতার কারণে বা বেশি কোলাহলের কারণে প্রথমে সেই জায়গা থেকে সব শিক্ষার্থীদের বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার কারণে প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয় এই ভোট গণনার কাজটির জন্য। এবং পরবর্তীতে 8টার পর যখন ভোট গণনা শুরু করে সেই ওএমআর মেশিনে কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং যেমনটি আমরা জেনেছি সেই মেশিনে একই মেশিনে যে সংখ্যা দেখাচ্ছে ঠিক একই বাক্সের যে ব্যালটগুলো আরেকটি মেশিনে দেওয়ার পর আরও অন্য সংখ্যা দেখানো হচ্ছে। ফলে এই গরমিল থাকার কারণে এই মুহূর্তে ভিপি এবং এজিএস যে প্রার্থী রয়েছেন তারা উপাচার্যের সাথে বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক কিভাবে ভোট গণনাটি চলবে। তো সেই যেই বৈঠকে বসেছেন ঠিক তার সামনে আমাদের আরেক সহকর্মী রয়েছেন সেই ভবনের সামনে, শাওন রয়েছে, সেখানে শাওনের কাছে আমরা যাব। শাওন, আমাদের জানাবেন ঠিক বৈঠকটি কখন শেষ হবে এবং সর্বশেষ কোনো সিদ্ধান্ত আপনি জেনেছেন কিনা? ধন্যবাদ সুমন। আপনি জানেন দিনব্যাপী শান্তিপূর্ণভাবে যোগসু নির্বাচনে ভোট গণনা শেষ হলেও গণনার ক্ষেত্রে একটি নাটকীয়তার অবস্থা তৈরি হয়। তারই প্রেক্ষিতে যেহেতু ওএমআর মেশিনে 2টি মেশিনে 2 রকম ফলাফল আসছে, এই কারণে রাত 9টার দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গণনা প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত হয় এবং যারা এই যোগসু নির্বাচনে কেন্দ্রীয় এবং হল সংসদ দুই জায়গায় যারা ভিপি এবং জিএস প্রার্থী ছিলেন তাদেরকে উপাচার্য রেজাউল করিমের কাছে নিয়ে আসা হয়। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে তারা একটি রুদ্ধদ্বার বৈঠক করছেন উপাচার্যের নেতৃত্বে। সেখানে আসলে সিদ্ধান্ত হবে যে পরবর্তীতে ভোট গণনা প্রক্রিয়াটা কিভাবে হবে, অর্থাৎ হাতে ভোট গণনা হবে না নতুন ওএমআর মেশিনে গণনা হবে এবং আজকে রাতেই কি ভোট
গণনা প্রক্রিয়া শুরু হবে নাকি আজকে রাত স্থগিত রেখে কাল সকাল থেকে ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে, এই পুরো বিষয়টি কিন্তু এই কনফারেন্স রুমের বৈঠকে আলোচনার ভিত্তিতে জানা যাবে। কিন্তু এখনো চলছে, হয়তো শেষ হলে আমরা বিস্তারিত আপনাকে আরো জানাতে পারবো। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে ভোট গ্রহণের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ফলাফলের অপেক্ষা। নির্বাচন কমিশনের ধারণা ভোট পড়েছে 60% মতো। আর দিনভর ভোটের মাঠে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখা গেছে বেশ তৎপর। বিশ্ববিদ্যালয় হওয়ার পর জগন্নাথের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচন। তাই মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশ। ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টার কিছু পরে, চলে টানা বেলা 3টা পর্যন্ত। আমরা তাদেরকে উঠিয়ে আনবো যারা আসলে বিগত দিনে ক্যাম্পাসের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছে। বিগত দিনে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করেছে এবং আগামী দিনে করবে, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা মূলত আমাদের পছন্দের প্যানেলকে ভোট দিয়েছি। আমরা যাকে যোগ্য প্রার্থী মনে করেছি তাকেই ভোট দিয়েছি। দিনভর ভোট গ্রহণের সময় ক্যাম্পাসের পরিস্থিতি দেখা গেছে শান্তিপূর্ণ। তবে ক্যাম্পাসের বাইরে ঘটে কিছু অপ্রীতিকর ঘটনা, যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ভোটের মাঠে নানান অভিযোগের কথা জানান বিভিন্ন পক্ষ। কারো কোনো ধরনের চিরকুট হোক, ব্যালট হোক, ভাঁজ করা ব্যালট হোক, যেটাই হোক না কেন ঢুকতে দেয় নাই, কিন্তু একটা বিশেষ দলের বই আকারে ছাপানো ব্যালট পেপারকে তারা ঢুকতে দিয়েছে। যে আমার সাথে শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিনের একটা সম্পর্ক, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের সাথে আমার একটা হৃদয়তার সম্পর্ক হয়েছে, তারা আমাকে খুব ভালোভাবে গ্রহণ করছে। বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে। এজেন্টের কাছে এটি দেখেছি এবং এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম, অন্যান্যদের সাথে কথা বললাম, তারা বলছেন এরা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি। ভোটের মাঠের সার্বিক চিত্রে সন্তুষ্ট নির্বাচন কমিশন। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, উৎসব মুখরভাবে ভোট দিয়েছে এবং জগন্নাথের ইতিহাসের প্রথম ভোট সকলে সহযোগিতা করেছেন বলেই ভালোভাবে ভোটটা হয়েছে। যোগসু নির্বাচনে 60% ভোট পড়েছে বলে ধারণা নির্বাচন কমিশনের। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইম্পেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনাতেই ওসমান হাদিকে হত্যা করা হয়, এমন দাবি করে ডিবি পুলিশ বলছে ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে। আর তদন্তে শুটার ফয়সাল সহ 17 জন হাদি হত্যায় জড়িত বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে ডিবি। তাই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে মাথা বরাবর গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। এমন মৃত্যুতে কেঁপে ওঠে দেশ। ওসমান হাদির জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ, সে কথাই জানান দেয়। ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই ঘটনার তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা বিভাগ। অবশেষে 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়ার কথা জানালো ডিবি পুলিশ। আসামিদের সম্পৃক্ত তদন্ত এগুলো প্রমাণিত হয় এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে বর্ণিত দ্বারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ডিবির তদন্ত বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি এই নৃশংস হত্যার নির্দেশদাতা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। না, এখন পর্যন্ত এটা পেয়েছে। চার্জশিটে থাকা 17 জনের মধ্যে 11 জন গ্রেপ্তার এবং 6 জন পলাতক। তারা হলেন শুটার ফয়সাল,
মোটরসাইকেল চালক আলমগীর, যুবলীগ নেতা বাপ্পি, ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন এবং বোন জামাই মুক্তি মাহমুদ। আর শুটার ফয়সালের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না, দুবাই না। ডিবির তদন্ত বলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন হাদি। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সমালোচনামূলক জোরালো বক্তব্য দেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। 9 আলজিকো, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিশাল পর্যবেক্ষক দল পাঠানোর মধ্য দিয়ে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলের সাথে তারেক রহমানের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই মন্তব্য করেন। মঙ্গলবার সন্ধ্যার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হয় এই বৈঠক। দিনভর দলের নেতাকর্মী ও কূটনীতিকের সাথে ধারাবাহিক বৈঠক করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে তার বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাংলাদেশে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তারা বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং সেখানে আমাদের ভূমিকা কেমন থাকবে এবং নির্বাচন শেষ হওয়ার পরে এ দেশের উন্নয়নের ব্যাপারে কি ভাবনা চিন্তা আর কি আমাদের। আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল পেতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিনভর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এছাড়া দুপুরে ঢাকা 17 আসনের নেতাদের সঙ্গেও মত বিনিময় করেন তারেক রহমান। আসন্ন নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মী ও পেশাজীবীদের সাথে ধারাবাহিক বৈঠক করেন তিনি। দুপুরে ঢাকা 17 আসন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তারেক রহমান। সভায় আগামী নির্বাচন নিয়ে নানা নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। তৃণমূল পর্যন্ত হয়তো সরাসরি কথা বলতে পারেননি এতদিন, এখন যেহেতু উনি সরাসরি আসছেন এখানে উপস্থিত, উনি সরাসরি তৃণমূল দিয়ে। এবং দ্বিতীয় কথা হচ্ছে 22 থেকে যে নির্বাচন প্রচারণা যখন শুরু হয়ে যাবে তখন উনি আর সাংগঠনিক কাজ করার মতো পরিস্থিতি থাকবে না। দেশের সামগ্রিক পরিস্থিতি ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সাথেও বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে তারা জানান, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র ও তরুণ সমাজকে কাজে লাগাতে চান তারেক রহমান। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দলের প্রার্থী হিসাবে ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের উপর ভরসা রাখার জন্য। ভোটারদের কি কি সমস্যা, এই নেতাকর্মীরা যে ক্যাম্পেইন করার পরে কি কি সমস্যাগুলো ভোটাররা বলেছেন, সেগুলো মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো লিখে নিয়েছেন। উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে আমাদেরকে বলছেন আমরা কিভাবে কাজ করতে পারি। উনি প্ল্যানকে বাস্তবায়ন করবেন। আমি বিশ্বাস করি উনি যেটা মুখে বলেন সেটা অন্তরে ধারণ করেন এবং সেটা উনি করেন। দিনভর দলের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান। কণ্ঠশিল্পী আসিফ আকবর শোক বইয়ে স্বাক্ষর শেষে জানান, দল চাইলে আবারও বিএনপিতে ফিরতে পারেন তিনি। প্রজন্মের রাজনীতি শুরু হয়েছে বিএনপিতে। বিএনপি যদি মনে করে যে আমাকে তাদের কাজে লাগবে, ডাকবে। আমি তো সবসময় দলের জন্য নিবেদিত আছি, সমর্থক। কিন্তু পদ পদবি বা দলের কাছ থেকে কিছু চাওয়া পাওয়ার নাই আমার। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের অবস্থান ঘিরে বাইরে ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের পর পেরিয়ে গেছে 8 দিন। এখনও তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অশ্রুসিক্ত চোখে করছেন কবর জিয়ারত ও দোয়া মোনাজাত।
মঙ্গলবার সকালে জিয়া উদ্যানে আসেন বিএনপি ঢাকা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। বলেন, বেগম জিয়ার রেখে যাওয়া অপূর্ণ কাজ তারেক রহমানের হাত ধরে সম্পন্ন করতে হবে। 3 দিনের রাষ্ট্রীয় শোকের পর বিএনপির 7 দিনের শোক পালনও সম্পূর্ণ। তবুও যেন এ শোক কাটবার নয়, তাই জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে এখনো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড়। মঙ্গলবার সকালে শ্রদ্ধা জানাতে আসেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী। দোয়া মোনাজাত শেষে জানান আগামীর বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশার কথা। জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে তার হাতে আমরা ক্ষমতা তুলে দেব। আমরা দেশ জনাব তারেক রহমান সাহেব দেশ পরিচালনা করবে। আপনাদের স্বাধীনতা যে ছিল না, আপনাদের সাংবাদিকদের মানুষের ভোটের অধিকার ছিল না, জনগণের স্বাধীনতা ছিল না, সেগুলি আমরা আবার আপনাদের মাঝে ফিরিয়ে দেবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষও নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উনি সবাইকে নিয়ে চলতে চেয়েছিলেন, উনি গণতন্ত্রের জন্য কখনো আপোষ করেননি, উনি দেশ ছেড়ে যাননি, উনি মৃত্যুকালেও দেশ ছাড়েননি, উনি দেশে মারা গেছেন, এটা আমাদের গর্ব। সারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে রেখে গেছেন এবং তার গণতন্ত্র রক্ষার জন্য আমরা লড়ে যাব এবং তারেক রহমানের পাশে থাকবো সারা জীবন। যতদিন এই দেশ থাকবে আমরা বেঁচে থাকবো এবং গণতন্ত্রের জন্য লড়াই করে যাব ইনশাআল্লাহ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত তার সহধর্মিণী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুই নেতার এই সমাধিস্থল হয়ে উঠেছে আবেগ, সম্মান আর অতুল শ্রদ্ধার বাতিঘর। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা। সংবাদে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক, নির্বাচন নিয়ে শঙ্কিত এনসিপি, জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এই শঙ্কার কথা জানান তিনি। এদিকে মনোনয়ন ফিরে পেতে 2 দিনে 164টি আপিল দায়ের হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আপিলের দ্বিতীয় দিন, প্রার্থিতা পেতে অথবা অন্যের মনোনয়ন বাতিল করতে আপিল করা যাবে 5 দিন। 9 জানুয়ারি বিকাল 5টার মধ্যে আপিল করতে হবে প্রার্থীদের। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনে আপিল জমা পড়ে 122টি। আগের দিনের 42টি সহ 2 দিনে আপিল দায়ের হলো মোট 164টি। দলীয় প্যাডে স্বাক্ষরিত অঙ্গীকারনামা এটা না থাকার কারণেই হচ্ছে মূলত আমার মনোনয়নপত্রটা বাতিল হয়েছিল। ওইটা রেডি করে আমি এসেছি, আজ আপিল করব। ইনশাল্লাহ আমি মনোনয়ন পাবো এবং জনগণের জন্য কাজ করতে পারবো। নির্বাচন পরিবেশ আমাদের জন্য এখনো খুব সুষ্ঠু আসে নাই, তবে আমরা আবেদন করব যেন সুষ্ঠু পরিবেশ হয়, মানুষ যেন মানুষের অধিকারটা প্রয়োগ করতে পারে। বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব রয়েছে বলে অভিযোগ তার। বলেন, সাধারণ মানুষের মতো নির্বাচন নিয়ে এনসিপিও শঙ্কায় রয়েছে। আমরা শঙ্কার সাথে লক্ষ্য করেছি কিছু জায়গায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি এবং এমনও আছেন যারা 5টি মামলার হত্যা মামলার আসামি, তাদেরও মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। এবং আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন, তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। পুরনো সেটেলমেন্ট বা পক্ষপাতিত্ব দেখালে এনসিপির নির্বাচন পর্যন্ত বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ধন্যবাদ। থ্যাংক ইউ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি রাজনৈতিক ইস্যু হয়ে গেছে, যা দুঃখজনক। বিষয়টি বাংলাদেশ ভারত কারো জন্যই ভালো হয়নি, এমন মন্তব্য করেছেন সরকারের সিনিয়র উপদেষ্টারা। অর্থ উপদেষ্টা বলেন, এই ঘটনা 2 দেশের অর্থনীতির উপর কোনো প্রভাব ফেলবে না। আর বিদ্যুৎ উপদেষ্টা জানান, ভারতের সিদ্ধান্তের প্রতিক্রিয়া দেখিয়েছে ঢাকা, যা সঠিক ছিল, তবে বিষয়টি আর বাড়তে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই ভারতের সাথে সম্পর্কের নানা ধরনের টানাপোড়েন শুরু হয়। সবশেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ঘটনায় তা বেড়ে যায় কয়েক গুণ, যা গড়ায় 2 দেশের হাই কমিশনে হামলা পর্যন্ত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর 2 দেশের মধ্যকার সম্পর্ক উন্নতি হতে শুরু করলেও শেষ পর্যন্ত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে ওই খেলার সম্প্রচার বন্ধের ঘোষণা এসেছে। 2 দেশের সম্পর্কের এই নতুন টানাপোড়েনের জন্য ভারতই দায়ী বলে মনে করছেন 2 উপদেষ্টা। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয় নাই। একজন ভালো প্লেয়ার, একটা বিখ্যাত প্লেয়ার
যাবে এবং যারা নিয়েছে তারা টেকনিক্যাল রিজনের করে দয়া দাক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয় নাই, ওদের সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়ার এগুলো এটা আনফরচুনেট। এটা দুই দেশের জন্য কারোর জন্য ভালো, এটা তো অনেকটা তো রাজনীতির সাথে চলে যায় যে যাতে আমরা একটু ওভারবোর্ড না যাই। আই থিঙ্ক ইটস এ প্রপার রেসপন্স। এবং এরপরে এটা ছাড়াও কিন্তু বলা হয়েছে যে ওই যে আমাদের যে বিশ্বকাপের যে খেলা হওয়ার কথা সেটাও ভেন্যু পরিবর্তনের কথা বলে। আই থিঙ্ক দ্য আওয়ার রেসপন্স হ্যাভ বিন রোবাস্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, একজন খেলোয়াড়কে কেন্দ্র করে ঢাকা দিল্লির রাজনৈতিক সংকটের প্রভাব অর্থনীতিতে পড়বে না, সমস্যাকে আর বাড়তে না দেওয়ারও তাগিদ দেন দুই উপদেষ্টা। আমার দিক থেকে আমি দেখছি না যে এটা আপনার অর্থনৈতিক হিসেবে যেটা দরকার আমাদের এবং যেটা আমরা একদম ন্যাশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমাদের প্রভাব পড়বে। আমরা যেটা আশা করি যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভবুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারবো। তারা আরো বলেন, ক্রিকেট বাংলাদেশিদের জন্য বড় আবেগ, তাই দুই পক্ষের সঠিক বিবেচনা সমস্যার নিরসন করতে পারে। কবি, সাহিত্যিক, খেলোয়াড় এরাই তো আমাদের। সানাজি আসপিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার মধ্যবর্তী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পরই দেশটির বিশাল তেল ভান্ডারে নজর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। উৎপাদন বাড়াতে চলতি সপ্তাহে এক্সন, মোবিল ও শেভরনের মতো মার্কিন জায়ান্টদের সাথে বৈঠকে বসে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন আলোচনা চলছে, তবে কোম্পানিগুলোর দাবি এখনও কোনো বৈঠক হয়নি। আর এদিকে মার্কিন কোম্পানিগুলোর ভেনেজুয়েলায় ফেরার খবরে চাঙ্গা হয়ে উঠেছে জ্বালানি খাতের শেয়ার বাজার। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের আদালতে চিৎকার করে নিজেকে সৎ ও নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। তার আইনজীবী বলেন, মাদুরোকে কারাকাস থেকে তুলে নিয়ে যাওয়া সামরিক অপহরণ। এদিকে মাদুরোর বিরুদ্ধে মাদকের মামলায় 4টি অভিযোগ এনেছেন মার্কিন কৌঁসুলিরা। আদালতে নার্কো সন্ত্রাসবাদ, যুক্তরাষ্ট্রে কোকেন পাচার ও অবৈধভাবে মাদক আমদানি সহ বিস্ফোরক ও অস্ত্র রাখার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। সময় হলো আরো একটা বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি আরো খবর। দর্শক আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। বিসিসিআই সর্বোচ্চ নিরাপত্তা দিলেও ভারতে খেলতে যাবে না বাংলাদেশ, জানিয়েছেন বোর্ড পরিচালক আসিফ আকবর। আর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ব্যক্তিগতভাবে আইসিসির সাথে যোগাযোগ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসলে সেই অনুযায়ী কাজ শুরু করবেন তারা। বিপিএল চলছে সিলেটে, কিন্তু বিসিবি কার্যালয়ে যত প্রস্তুতি আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে। মঙ্গলবার সন্ধ্যায় বিসিবি কার্যালয় ছাড়ার আগে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানিয়ে গেলেন তারা অপেক্ষায় রয়েছে আইসিসির মেইলের। ভারত থেকে জানানো হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে টাইগারদের। এরই মধ্যে কলকাতায় ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রমও শুরু করেছে আইসিসি। পরিচালক আসিফ আকবর জানান, প্রয়োজনে ওয়াক ওভার দিবেন, তবু ভারতে খেলতে যাবেন না তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না আমাদের সিকিউরিটি রিজনে। একজন প্লেয়ারের সিকিউরিটি এত সমস্যা হলে এত লোকের সিকিউরিটি কিভাবে দিব আমরা? আর ওখানে যদি কোনো স্যাবোটেজ হয়ে যায় সেটা দায়িত্ব কারা নেবে? রাস্তাটা আসলে খোলা নেই, কারণ হচ্ছে আমরা যেটা হয়েছে আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা যেগুলো বললাম এতক্ষণ, সেগুলোর ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি। ইন্ডিয়াতে খেলার জন্য বা শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি। তো সেক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে যদি আমাদের ইন্ডিয়াতে খেলতে, তাহলে হয়তো আমরা ওয়াক ওভারের দিকে যাব। বিসিবির সভাপতিও ব্যক্তিগতভাবে যোগাযোগ করছে আইসিসির সাথে, সে বিষয়েও কথা বলেন এই পরিচালক।
হয়তো আইসিসিতে কাজ করে আসছেন, ওনার তো নিশ্চয় যোগাযোগ আছে, কিন্তু সেটা তো একটু আনঅফিসিয়াল। তিনি হয়তো নিজের ইন্টারেস্ট জানতে পারেন, কিন্তু যখন আমরা কোনো ডিক্লারেশন দিব সেটা অফিসিয়াল হতে হবে। আমরা সেখানে অপেক্ষা করব। আগামী 26 জানুয়ারি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার কথা লিটন মুস্তাফিজদের। সিদ্ধান্ত যেটাই আসুক তা দ্রুতই করতে চাইবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।